রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। প্রাধান্য পেতে পারে জুলাই বিপ্লব, রাষ্ট্র পুনর্গঠনের কার্যক্রম। জুলাই গণহত্যা প্রসঙ্গে আইসিসি প্রসিকিউটরের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা। অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের পূর্ণ সমর্থন। শাহজালালের থার্ড টার্মিনাল চালু করতে প্রয়োজন অন্তত 6 মাস। নির্মাণ শেষ না করে উদ্বোধন প্রতারণার শামিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি একই সাথে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্বে বাংলাদেশ সময় আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর ইউনূসের এটি হবে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ। জুলাই বিপ্লব, রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য সরকার গৃহীত সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় প্রধান উপদেষ্টার ভাষণে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের মূল মঞ্চে ভাষণ প্রদান ও অন্যান্য কর্মসূচিতে অংশ নেওয়ার পর নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৭ সেপ্টেম্বর রাতেই তার দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আর আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের সঙ্গে বৈঠকে উঠে আসে জুলাই আগস্ট গণহত্যার বিষয় এবং মামলা দায়েরের পদ্ধতি প্রসঙ্গ। এছাড়া ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে দুর্নীতি রোধ ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়েও আলোচনা হয়। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গেও আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা। আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি পূর্ণ সমর্থনের গুরুত্ব ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির বিষয়টি উঠে আসে। এদিন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এইচএসবিসির গ্লোবাল সিইও নোয়েল কুইন। এ সময় বাংলাদেশে জ্বালানি, বাণিজ্য, অর্থায়ন এবং স্টার্ট আপে ব্যাংকের বর্ধিত সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইনের সাথে সাক্ষাতে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নবায়নযোগ্য জ্বালানি খাত ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আলোচনা করেন ডক্টর ইউনূস। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রসিকিউটর করিম আহমেদ খানের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসের যে গণহত্যার ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এদিন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র সিনেটর ডিক ডারবিন সহ বেশ কয়েকজন কূটনীতিকদের সাথে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পাশে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে ডক্টর ইউনূস বলেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট আর দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে গত ফ্যাসিস্ট সরকার। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে আজকের বাংলাদেশ। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, দেশের বিনিয়োগ পরিবেশ কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে সকলে মিলে ঠিক করতে হবে। বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পাশে চান প্রধান উপদেষ্টা।
বাংলাদেশে ব্যবসার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ব্যবসার বিকাশে সহায়তার জন্য সবকিছু করার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের আমিরের সঙ্গে দালাল সাংবাদিক এবং হত্যা মামলা আসামিদের আড্ডার ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে নানা মহল থেকে উঠে এসেছে প্রশ্ন। জামায়াতের সহায়তায় আবারও প্রকাশ্যে আসতে চায় চাটুকার সাংবাদিকরা। আর জামায়াত কি স্বৈরাচারের দোষর সাংবাদিকদের পুনর্বাসিত করে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চায়? বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। এই কথিত দালাল সাংবাদিকরাই স্বৈরশাসক শেখ হাসিনাকে রক্ষায় চেষ্টা করে গেছেন শেষ দিন পর্যন্ত। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের আগের দিনও আন্দোলন প্রতিহত করতে দিয়েছেন নানা পরামর্শ। এটি হচ্ছে আপনার সাহসের মূল জায়গা। আপনি যেমন মানুষের শক্তিতে বিশ্বাস করেন, মানুষও কিন্তু যোগ্য নেতৃত্বে বিশ্বাস করে। ক্ষমতার কাছাকাছি থেকে সাবেক স্বৈরশাসকের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া এদেরই কয়েকজন অভ্যুত্থানের পর পালাতে গিয়েও ধরা পড়েছেন। রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমরান হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তাদের কেউ কেউ চেষ্টা করছেন পুনর্বাসিত হবার। এতে সহায়তা করছে জামায়াতে ইসলামী, মন্তব্য সিনিয়র সাংবাদিকদের। জামাতের মাধ্যমে তারা যে সরকার বিরোধী নানা রকম তাদের বিরুদ্ধে মামলা টামলা হচ্ছে, সেগুলো হাত থেকে বাঁচার জন্য তারা এটা করেছে। উভয়কে ব্যবহার করে আমাদের রাজনীতিতে, আমাদের গণমাধ্যমে নিজেদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে। কথিত সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, ইকবাল সোবহান চৌধুরী, ওমর ফারুক এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। বিভিন্ন সূত্র বলছে, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবে তাদের চা চক্র ছিল পরিকল্পিত। উপলক্ষ করা হয়েছে জামায়াতপন্থী সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা। সুবিধাভোগী তাদেরকে আওয়ামী লীগের বলা যায়, এবং হঠাৎ করে, এবং তারা নিশ্চয়ই আপনি জানেন যে জামাত নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছিলেন দীর্ঘদিন থেকে। সুবিধাভোগী সাংবাদিকদের পুনর্বাসন এবং এর মাধ্যমে ক্ষমতা বাড়াতে বিএনপিকে জামায়াতের চ্যালেঞ্জ ইস্যুটি এসেছে আলোচনায়। এর আগে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলে আলোচনায় আসেন জামায়াতের আমির। যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। হাসিনার চাটুকার দালাল সাংবাদিকরা পার পেয়ে গেলে পতিত স্বৈরাচারকেও কি জামায়াত সমর্থন দিবে, এমন প্রশ্ন এখন সামনে। আমার ধারণা তারা পাপ মোচনের একটা চেষ্টা করছেন, করে নবশক্তি, সেটি জামাত হোক বা বিএনপি হোক বা অস্থায়ী সরকার হোক, তার অংশ হতে চাচ্ছেন, কাছাকাছি আসতে চাচ্ছেন। আর এই 4 জন লোক সুবিধাবাদী মানুষ, এবং এদেরকে আমাদের বর্জন করতে হবে, অবাঞ্ছিত ঘোষণা করতে হবে এবং অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দালাল সাংবাদিকরা আসলে সাংবাদিকতার নামে অতীত স্বৈরাচারের রাজনীতি করেছেন। স্বৈরাচারের দোসরদের ফিরে আসার কৌশল প্রতিহত করার তাগিদ সংশ্লিষ্টদের, নইলে ছাত্র জনতার রক্তে অর্জিত অভ্যুত্থান ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। উদ্বোধনের 1 বছর পরও যাত্রী সেবার প্রস্তুতি নিতে পারেনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন সংকট মোকাবেলা করে টার্মিনাল চালু করতে প্রয়োজন অন্তত আরও 6 মাস। আর নির্মাণ কাজ শেষ না করে এর উদ্বোধন করা যাত্রীদের সাথে প্রতারণার শামিল বলে মনে করছেন অনেকে। মানিক শিকদারের প্রতিবেদন। বাংলাদেশের প্রধান গেটওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নির্বাচনকে সামনে রেখে তড়িঘড়ি করে 2023 সালের 7 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ তখনও কাজের বাকি ছিল অনেকটাই। পরে জানানো হয় টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হবে 2024 এপ্রিলের মধ্যে। তবে বাস্তবতা হলো 1 বছর পার হলেও এখনও অনিশ্চিত যাত্রী সেবার কাজ। এতে ক্ষুব্ধ যাত্রীরা। উদ্বোধনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তাদের। আমি শুনছি এটা নাকি উদ্বোধন হয়ে গেছে, জানি না এখন পর্যন্ত মানে কেন এটা চালু হইতেছে না। এটা তাড়াহুড়ার মাধ্যমে আগের বিগত সরকার করতে চেষ্টা করছে, মানুষকে দেখাইতে চাইতেছে যে আমরা করে ফেলছি, বাট আসলে না, কিছুই না। উদ্বোধন করার পরে বাইরের দেশে যেরকম মনে করেন যে সিস্টেম, বিভিন্ন রকম সিস্টেম, ওই সিস্টেম করে যদি এটা চালু করতে পারে তাহলে এইদিকে এটা না হলেও চলবে। বেসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষ বেবিচক বলছে, চলতি বছরের অক্টোবরে এটি চালুর সিদ্ধান্ত থাকলেও সম্ভব হচ্ছে না। টার্মিনালে আসলে যে উদ্বোধন করা হয়েছে সেই উদ্বোধনটা আসলে কার্যকরী কোনো উদ্বোধন ছিল না। মার্চে শেষ হওয়ার কথা হয়নি, অক্টোবরে শেষ হওয়ার কথা। অক্টোবরে ওনারা বলছে ফিজিক্যালি যে কাজটা হয়েছে, ফিজিক্যাল পার্টটা হয়তো হয়ে যাবে, বাট সব কিছু হবে না। অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন প্রায় 100%।
তবে বাকি রয়ে গেছে বিভিন্ন যন্ত্রাংশ স্থাপন, সেই সাথে দক্ষ জনবল সংকট। যখন এই যে সামগ্রিকভাবে ইনফ্রাস্ট্রাকচার এবং সমস্ত ইকুইপমেন্টসগুলো ইন্টিগ্রেটেড হয়ে যাবে, ফাংশনস করবে, তখন কিন্তু ওরার টিমের কাজ শুরু হবে। তারা অপারেশনাল জিনিসটা রেডি করবে, তারপরে ট্রেনিং করবে, এয়ারপোর্ট ট্রান্সপোর্ট হ্যান্ড ওভার করবে। সো পুরো প্রসেসটা কিন্তু একটুখানি সময় লাগবে, কারণ এখনও দেখেন আমরা যারা এয়ারপোর্ট অপারেশন করবে থার্ড টার্মিনাল, তাদের সাথে আমরা চুক্তি করতে পারিনি এখন পর্যন্ত। টার্মিনালটি অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার জন্য প্রয়োজন ৫,০০০ দক্ষ কর্মীর। ২১,৩০০ কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেয়ার পর ক্ষতি পুষিয়ে নিতে বন্ধের দিনেও আশুলিয়া শিল্পাঞ্চল খোলা রয়েছে ১৫০টি পোশাক কারখানা। সকাল থেকে শ্রমিকরা কারখানাগুলোতে যোগদান দিলে পুরোদমে উৎপাদন কাজ শুরু হয়। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বিরাজ করছে। গত বেশ কিছুদিন বিভিন্ন কারখানায় নানা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিল। এ নিয়ে প্রায় প্রতিদিনে কিছু কারখানার কার্যক্রম বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। তবে দাবি দেওয়া মেনে নেয়ার পর আজ সচল পোশাক কারখানা। শেষ করছি দুপুরের ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। প্রাধান্য পেতে পারে জুলাই বিপ্লব, রাষ্ট্র পুনর্গঠন কার্যক্রম। ছাত্র আন্দোলনে গণহত্যা প্রসঙ্গে আইসিসি প্রসিকিউটরের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা। অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের পূর্ণ সমর্থন। শাহজালালের থার্ড টার্মিনাল চালু করতে প্রয়োজন অন্তত ৬ মাস। নির্মাণ শেষ না করে উদ্বোধন প্রতারণার শামিল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21@etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর ১টা ৫৫ মিনিটে দেখার মতো রইল। ২১-এর সাথেই থাকবে।